নমস্কার, শুভ সন্ধ্যা। আমি রনিতা। আমি পঙ্কজ। আপনাদের সবাইকে জানাই নববর্ষ এবং অক্ষয় তৃতীয়ার আন্তরিক শুভকামনা। নববর্ষ এটা শুধুমাত্র একটা শব্দ নয়, বরং আমাদের খুব প্রিয় একটা আবেগ। নতুন আশার আলোয় ভরা এক সূচনা, যেখানে নতুন দিনের স্বপ্ন মেলে ডানা। পুরনো সমস্ত কিছুকে পেরিয়ে নতুনের দিকে এগিয়ে যাওয়ার অদম্য অনুপ্রেরণা। আজ থেকে 5 বছর আগে শুরু হয়েছিল আমাদের ডিপ ভয়েস ইউটিউব চ্যানেলের পথ চলা। এই দীর্ঘ সময় আমাদের পাশে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এই পথ চলা শুরু হয়েছিল সুদীপ চক্রবর্তীর হাত ধরে, কিন্তু সময়ের প্রবাহে তার সঙ্গে যুক্ত হয়ে চলেছে আরো অনেক সদস্যরা। আমি সুদীপ চক্রবর্তীকে অনুরোধ করব কিছু বলার জন্য। নমস্কার, আমি সুদীপ। নববর্ষ এবং সেই সঙ্গে অক্ষয় তৃতীয়ার প্রণাম জানাই আমার সমস্ত বয়োজ্যেষ্ঠদের। ছোটদের জন্য রইল স্নেহ এবং আশীর্বাদ, ও সমবয়সীদের আন্তরিকতা জানিয়ে শুরু করব আমরা। কিন্তু তার আগে জানিয়ে রাখা ভালো, আমাদের এই নতুন প্রচেষ্টা আমরা অনেক আদরে, যত্নে এবং অনেকটা ধৈর্যের সাথে তৈরি করেছি। আপনাদের কাছে একটাই আবদার থাকবে, আপনারা শেষ পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান অবশ্যই দেখবেন। ধন্যবাদ। আজকের এই সন্ধ্যানুষ্ঠানে আপনারা সাক্ষী হতে চলেছেন এক নতুন অভিজ্ঞতার। ডিপ ভয়েস টিমের পক্ষ থেকে আমরা আয়োজন করেছি বৈশী আসর 1433 প্রথম বর্ষে। বাঙালিদের কাছে নববর্ষ শুধুমাত্র একটা দিন নয়, বরং এক আনন্দময় উৎসব। নববর্ষকে আমরা উদযাপন করি প্রধানত দুটি জিনিসের মাধ্যমে: এক, ভোজন; দুই, সাহিত্য। তাই আজকের এই নববর্ষের পূর্ণতিথি যেন কবিগুরুকে ছাড়া অসম্পূর্ণ থেকে যায়। আমাদের সকলের পরিবেশনা বিশ্বকবি আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের কঙ্কাল গল্পটি। আজকের এই উপস্থাপনাটি একটু অন্য রকমের হতে চলেছে। এটা শুধুমাত্র গল্প পাঠ নয়, বরং এক নবানুভব। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকার মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। অন্ধকারের মধ্যেও কিছু সুর থাকে, সেটা তারাই শুনতে পায় যারা আসলেই শুনতে চায়। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথে নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। আমরা 3 বাল্যসখী। যে ঘরে শয়ন করিতাম তাহার পাশের ঘরের দেয়ালে একটি আস্ত নরকঙ্কাল ঝুলানো থাকিত। রাত্রে বাতাসে তাহার হাড়গুলা খটখট শব্দ করিয়া নড়িত। দিনের বেলায় আমাদিগকে সেই হার নাড়িতে হইত। আমরা তখন পণ্ডিত মহাশয়ের নিকট মেঘনাদ বধ এবং ক্যাম্বেল স্কুলের এক ছাত্রের কাছে অস্থিবিদ্যা পড়িতাম। আমাদের অভিভাবকের ইচ্ছা ছিল আমাদিগকে সহসা সর্ববিদ্যায় পারদর্শী করিয়া তুলিবেন। তাহার অভিপ্রায় কতদূর সফল হইয়াছে যাহারা আমাদিগকে জানেন তাহাদের নিকট প্রকাশ করা বাহুল্য, এবং যাহারা জানেন না তাহাদের নিকট গোপন করাই শ্রেয়।
তাহার পর বহু কাল অতীত হইয়াছে। ইতিমধ্যে সেই ঘর হইতে কঙ্কাল এবং আমাদের মাথা হইতে অস্থিবিদ্যা কোথায় স্থানান্তরিত হইয়াছে অন্বেষণ করিয়া জানা যায় না। অল্পদিন হইল একদিন রাতে কোনো কারণে অন্যত্র স্থানাভাব হওয়াতে আমাকে সেই ঘরে শয়ন করিতে হয়। অনভ্যাসবশত ঘুম হইতেছে না। এপাশ ওপাশ করিতে করিতে গির্জার ঘড়িতে বড় বড় ঘণ্টাগুলো প্রায় সব কটা বাজিয়া গেল। এমন সময়ে ঘরের কোণে যে তেলের সেজ জ্বলিতেছিল সেটা প্রায় মিনিট 5 ধরিয়া খাবি খাইতে খাইতে একেবারে নিবিয়া গেল। ইতিপূর্বেই আমাদের বাড়িতে 2-1টা দুর্ঘটনা ঘটিয়াছে, তাই এই আলো নেবা হইতে সহজেই মৃত্যুর কথা মনে উদয় হইল। মনে হইল এই যে রাত্রি 2 প্রহরে একটি দ্বীপ শিখা চিরান্ধকারে মিলিয়া গেল, প্রকৃতির কাছে ইহাও যেমন আর মানুষের ছোট ছোট প্রাণ শিখা কখনো দিনে কখনো রাতে হঠাৎ নিবিয়া বিস্মৃত হইয়া যায়, তাহাও তেমনি। ক্রমে সেই কঙ্কালের কথা মনে পড়িল। তাহার জীবিত কালের বিষয় কল্পনা করিতে করিতে সহসা মনে হইল একটি চেতন পদার্থ অন্ধকারে ঘরের দেয়াল হাতড়াইয়া আমার মশারির চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছে। তাহার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাইতেছে। সে যেন কি খুঁজিতেছে, পাইতেছে না, এবং দ্রুততর বেগে ঘরময় প্রদক্ষিণ করিতেছে। নিশ্চয়ই বুঝিতে পারিলাম সমস্তই আমার নিদ্রাহীন উষ্ণ মস্তিষ্কের কল্পনা, এবং আমারই মাথার মধ্যে বোঁবো করিয়া যে রক্ত ছুটিতেছে তাহাই দ্রুত পদশব্দের মতো শোনা যাইতেছে। কিন্তু তবু গা ছমছম করিতে লাগিল। জোর করিয়া এই অকারণ ভয় ভাঙিবার জন্য বলিয়া উঠিলাম, কেও? পদশব্দ আমার মশারির কাছে আসিয়া থামিয়া গেল এবং একটা উত্তর শুনিতে পাইলাম। আমি আমার সেই কঙ্কালটা কোথায় গেছে তাই খুঁজিতে আসিয়াছি। আমি ভাবিলাম নিজের কাল্পনিক সৃষ্টির কাছে ভয় দেখানো কিছু নয়। পাশবালিশটা সবলে আঁকড়িয়া ধরিয়া চিরপরিচিতের মতো অতি সহজ সুরে বলিলাম, এই দুপুর রাত্রে বেশ কাজটি বাহির করিয়াছ, তা সে কঙ্কালে এখন আর তোমার আবশ্যক? অন্ধকারে মশারির অত্যন্ত নিকট হইতে উত্তর আসিল, বলো কি? আমার বুকের হাড় যে তাহারই মধ্যে ছিল। আমার 26 বৎসরের যৌবন যে তাহার চারিদিকে বিকশিত হইয়াছিল। একবার দেখিতে ইচ্ছা করে না? আমি তৎক্ষণাৎ বলিলাম, হ্যাঁ, কথাটা সঙ্গত বটে, তা তুমি সন্ধান করোগে যাও, আমি একটু ঘুমাইবার চেষ্টা করি। সে বলিল, তুমি একলা আছো বুঝি? তবে একটু বসি, একটু গল্প করা যাক। 35 বৎসর পূর্বে আমিও মানুষের কাছে বসিয়া মানুষের সঙ্গে গল্প করিতাম। এই 35টা বৎসর আমি কেবল শ্মশানের বাতাসে হু হু শব্দ করিয়া বেড়াইয়াছি। আজ তোমার কাছে বসিয়া আর একবার মানুষের মতো করিয়া গল্প করি। অনুভব করিলাম আমার মশারির কাছে কে বসিল। নিরুপায় দেখিয়া আমি বেশ একটু উৎসাহের সহিত বলিলাম, সেই ভালো, যাহাতে মন বেশ প্রফুল্ল হইয়া উঠে এমন একটা কিছু গল্প বলো। সে বলিল, সবচেয়ে মজার কথা যদি শুনিতে চাও তো আমার জীবনের কথা বলি। রাত যত গভীর হচ্ছিল ততই অদ্ভুত লাগছিল। চারিপাশের অনন্ত অসীম নীরবতা যেন ক্লান্তি মাখা স্বরে কিছু বলতে চায়।
আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। গির্জার ঘড়িতে ঢং ঢং করিয়া 2টা বাজিল। যখন মানুষ ছিলাম এবং ছোট ছিলাম, তখন এক ব্যক্তিকে জমের মতো ভয় করিতাম। তিনি আমার স্বামী। মাছকে বড়শি দিয়া ধরিলে তার যেমন মনে হয়, আমারও সেই রূপ মনে হইত। অর্থাৎ কোন এক সম্পূর্ণ অপরিচিত জীব যেন বড়শিতে গাঁথিয়া আমাকে আমার স্নিগ্ধ গভীর জন্ম জলাশয় হইতে টান মারিয়া ছিনিয়া লইয়া যাইতেছে। কিছুতে তাহার হাত হইতে পরিত্রাণ নাই। বিবাহের 2 মাস পরে আমার স্বামীর মৃত্যু হইল এবং আমার আত্মীয় স্বজনেরা আমার হইয়া অনেক বিলাপ পরিতাপ করিলেন। আমার শ্বশুর অনেকগুলি লক্ষণ মিলাইয়া দেখিয়া শাশুড়িকে কহিলেন, শাস্ত্রে যাহাকে বলে বিষ কন্যা, এ মেয়েটি তাই। সে কথা আমার স্পষ্ট মনে আছে। শুনিতেছ কেমন লাগিতেছে? আমি বলিলাম, বেশ, গল্পের আরম্ভটি বেশ মজার। তবে শোনো, আনন্দে বাপের বাড়ি ফিরিয়া আসিলাম। ক্রমে বয়স বাড়িতে লাগিল। লোকে আমার কাছে লুকাইতে চেষ্টা করিত, কিন্তু আমি নিজে বেশ জানিতাম আমার মতো রূপসী এমন যেখানে সেখানে পাওয়া যায় না। তোমার কি মনে হয়? খুব সম্ভব, কিন্তু আমি তোমাকে কখনো দেখি নাই। দেখো নাই? কেন? আমার সেই কঙ্কাল। আমি ঠাট্টা করিতেছি। তোমার কাছে কি করিয়া প্রমাণ করিব যে সেই 2টো শূন্য চক্ষু কোটরের মধ্যে বড় বড় টানা 2টি কালো চোখ ছিল এবং রাঙা ঠোঁটের উপরে যে মৃদু হাসিটুকু মাখানো ছিল, এখনকার অনাবৃত দন্তসার বিকট হাস্যের সঙ্গে তার কোনো তুলনাই হয় না। এবং সেই কয়খানা দীর্ঘ শুষ্ক অস্থিখণ্ডের উপর এত লালিত্য, এত লাবণ্য, যৌবনের এত কঠিন কোমল নিটোল পরিপূর্ণতা প্রতিদিন ফুল প্রস্ফুটিত হইয়া উঠিতেছিল। তোমাকে তাহা বলিতে গেলে হাসি পায় এবং রাগও ধরে। আমার সেই শরীর হইতে যে অস্থিবিদ্যা শেখা যাইতে পারে, তাহা তখনকার বড় বড় ডাক্তারেরাও বিশ্বাস করিত না। আমি জানি একজন ডাক্তার তাহার কোনো বিশেষ বন্ধুর কাছে আমাকে কনক চাপা বলিয়াছিলেন। তাহার অর্থ এই, পৃথিবীর আর সকল মনুষ্যই অস্থিবিদ্যা এবং শরীরতত্ত্বের দৃষ্টান্তস্থল ছিল। কেবল আমি সৌন্দর্যরূপী ফুলের মতো ছিলাম। কনক চাপার মধ্যে কি একটা কঙ্কাল আছে? আমি যখন চলিতাম তখন আপনি বুঝিতে পারিতাম যে একখণ্ড হীরা নড়াইলে তাহার চারিদিক হইতে যেমন আলো ঝকমক করিয়া উঠে, আমার দেহের প্রত্যেক গতিতে তেমনি সৌন্দর্যের ভঙ্গি নানা স্বাভাবিক হিল্লোলে চারিদিকে ভাঙিয়া পড়িত। আমি মাঝে মাঝে অনেকক্ষণ ধরিয়া নিজের হাত দুখানি নিজেই দেখিতাম। পৃথিবীর সমস্ত উদ্ধত পৌরুষের মুখে রাস লাগাইয়া মধুরভাবে বাঁকাইয়া ধরিতে পারে এমন 2খানি হাত। সুভদ্রা যখন অর্জুনকে লইয়া তৃপ্ত ভঙ্গিতে আপনার বিজয়রথ বিস্মিত 3 লোকের মধ্য দিয়া চালাইয়া লইয়া গিয়াছিলেন, তাহার বোধ করি এই রূপ 2খানি অস্থির সুডোল বাহু, আরক্ত করতল এবং লাবণ্য শিখার মতো অঙ্কুলি ছিল।
কিন্তু আমার সেই নির্লজ্জ নিরাভরণ চিরবৃদ্ধ কঙ্কাল তোমার কাছে আমার নামে মিথ্যা সাক্ষ্য দিয়াছে। আমি তখন নিরুপায় নিরুত্তর ছিলাম। এই জন্য পৃথিবীর সবচেয়ে তোমার উপর আমার বেশি রাগ। ইচ্ছা করে আমার সেই 16 বৎসরের জীবন্ত যৌবন তাপে উত্তপ্ত আরক্তিম রূপখানি একবার তোমার সামনে দাঁড় করাই, বহুকালের মতো তোমার 2 চক্ষে নিদ্রা ছুটাইয়া দিক, তোমার অস্থিবিদ্যাকে অস্থির করিয়া দেশ ছাড়া করি। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমন দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। আমি বলিলাম, তোমার গা যদি থাকিত তো গা ছুঁইয়া বলিতাম, সে বিদ্যার লেশ মাত্র আমার মাথায় নাই। আর তোমার সেই ভুবনমোহন পূর্ণ যৌবনের রূপ রজনীর অন্ধকার পটের উপরে যা জল্যমান হইয়া ফুটিয়া উঠিয়াছে, তার অধিক বলিতে হইবে না। আমার কেহ সঙ্গিনী ছিল না। দাদা প্রতিজ্ঞা করিয়াছিলেন বিবাহ করিবেন না। অন্তঃপুরে আমি একা, বাগানের গাছতলায় আমি একা বসিয়া ভাবিতাম সমস্ত পৃথিবী আমাকেই ভালোবাসে, সমস্ত তারা আমাকে নিরীক্ষণ করিতেছে। বাতাস ছল করিয়া বারবার দীর্ঘ নিঃশ্বাসে পাশ দিয়া চলিয়া যাইতেছে, এবং যে তৃণাসনে পা দুটি মেলিয়া বসিয়া আছি, তাহার যদি চেতনা থাকিত তবে সে পুনর্বার অচেতন হইয়া যাইত। পৃথিবীর সমস্ত যুবা পুরুষ ওই তৃণপুঞ্জ রূপে দল বাঁধিয়া নিস্তব্ধে আমার চরণবর্তী হইয়া দাঁড়াইয়াছে, এইরূপ আমি কল্পনা করিতাম। হৃদয়ে অকারণে কেমন বেদনা অনুভব হইত। দাদার বন্ধু শশী শেখর যখন মেডিকেল কলেজ হইতে পাশ হইয়া আসিলেন, তখন তিনিই আমাদের বাড়ির ডাক্তার হইলেন। আমি তাহাকে পূর্বে আড়াল হইতে অনেকবার দেখিয়াছি। দাদা অত্যন্ত অদ্ভুত লোক ছিলেন। পৃথিবীটাকে যেন ভালো করিয়া চোখ মেলিয়া দেখিতেন না। সংসারটা যেন তাহার পক্ষে যথেষ্ট ফাঁকা নয়, এই জন্য সরিয়া সরিয়া একেবারে প্রান্তে গিয়ে আশ্রয় লইয়াছেন। তাহার বন্ধুর মধ্যে এক শশী শেখর, এই জন্য বাহিরের যুবকদের মধ্যে আমি এই শশী শেখরকেই সর্বদা দেখিতাম। এবং যখন আমি সন্ধ্যাকালে পুষ্পতরুতলে সম্রাজ্ঞীর আসন গ্রহণ করিতাম, তখন পৃথিবীর সমস্ত পুরুষ জাতি শশী শেখরের মূর্তি ধরিয়া আমার চরণাগত হইত। শুনিতেছ কি মনে হইতেছে? আমি স্বনিশ্বাসে বলিলাম, মনে হইতেছে শশীশেখর হইয়া জন্মিলে বেশ হইত। আগে সবটা শোনো। একদিন বাদলার দিনে আমার জ্বর হইয়াছে, ডাক্তার দেখিতে আসিয়াছেন। সেই প্রথম দেখা। আমি জানলার দিকে মুখ করিয়াছিলাম। সন্ধ্যার লাল আবাটা পড়িয়া রুগ্ন মুখের বিবর্ণতা যাহাতে দূর হয়। ডাক্তার যখন ঘরে ঢুকিয়াই আমার মুখের দিকে একবার চাহিলেন, তখন আমি মনে মনে ডাক্তার হইয়া কল্পনায় নিজের মুখের দিকে চাহিলাম। সেই সন্ধ্যালোকে কোমল বালিশের উপরে একটি ঈষৎ ক্লিষ্ট কুসুম পেলব মুখ, অসংযমিত চূর্ণ কুন্তল ললাটের উপর আসিয়া পড়িয়াছে, এবং লজ্জায় আনমিত বড় বড় চোখের পল্লব কপালের উপর ছায়া বিস্তার করিয়াছে। ডাক্তার নম্র মৃদুস্বরে দাদাকে বলিলেন, হাতটা একবার
দেখিতে হইবে। আমি গাত্রাবরণের ভিতর হইতে ক্লান্ত সুগোল হাতখানি বাহির করিয়া দিলাম। আমার হাতের দিকে চাহিয়া দেখিলাম, যদি নীলবর্ণ কাঁচের চুড়িথা পরিতে পারিতাম তো আরো বেশ মানাইত। রোগীর হাত লইয়া নাড়ি দেখিতে ডাক্তারের এমন ইতস্তত ইতিপূর্বে কখনো দেখি নাই। অত্যন্ত অসংলগ্ন ভাবে কম্পিত অঙ্গুলিতে নাড়ি দেখিলেন। তিনি আমার জ্বরের উত্তাপ বুঝিলেন। আমিও তাহার অন্তরের নাড়ি কিরূপ চলিতেছে ততটা আভাস পাইলাম। বিশ্বাস হইতেছে না? আমি বলিলাম, অবিশ্বাসের কোনো কারণ দেখিতেছি না। মানুষের নাড়ি সকল অবস্থায় সমান চলে না। কালক্রমে আরো 2-4বার রোগ ও আরোগ্য হবার পর দেখিলাম আমার সেই সন্ধ্যাকালের মানস সভায় পৃথিবীর কোটি কোটি পুরুষ সংখ্যা অত্যন্ত হ্রাস হইয়া ক্রমে একটিতে আসিয়া ঠেকিল। আমার পৃথিবী প্রায় জনশূন্য হইয়া আসিল। জগতে কেবল একটি ডাক্তার এবং একটি রোগী অবশিষ্ট রইল। আমি গোপনে সন্ধ্যাবেলায় একটি বাসন্তী রঙের কাপড় পরিতাম। ভালো করিয়া খোঁপা বাঁধিয়া মাথায় এক গাছি বেলফুলের মালা জড়াইতাম। একটি আয়না হাতে লইয়া বাগানে গিয়া বসিতাম। কেন, আপনাকে দেখিয়া কি আর পরিতৃপ্তি হয় না? বাস্তবিকই হয় না। কেননা আমি তো আপনি আপনাকে দেখিতাম না। আমি তখন একলা বসিয়া 2 জন হইতাম। আমি তখন ডাক্তার হইয়া আপনাকে দেখিতাম, মুগ্ধ হইতাম এবং ভালোবাসিতাম এবং আদর করিতাম। অথচ প্রাণের ভিতরে একটা দীর্ঘ নিঃশ্বাস সন্ধ্যা বাতাসের মতো হু হু করিয়া উঠিত। সেই হইতে আমি আর একলা ছিলাম না। যখন চলিতাম নত নেত্রে চাহিয়া দেখিতাম পায়ের অঙ্গুলিগুলো পৃথিবীর উপরে কেমন করিয়া পড়িতেছে এবং ভাবিতাম এই পদক্ষেপ আমাদের নূতন পরীক্ষোত্তীর্ণ ডাক্তারের কেমন লাগে। মধ্যাহ্নে জানলার বাহিরে ঝাঁ ঝাঁ করিত, কোথাও সারা শব্দ নাই। মাঝে মাঝে এক একটা চিল অতি দূর আকাশে শব্দ করিয়া উড়িয়া যাইত এবং আমাদের উদ্যান প্রাচীরের বাহিরে খেলনাওয়ালা সুর করিয়া চাই খেলা চাই, পুরি চাই, চাই খেলা চাই, পুরি চাই, চাই খেলা চাই, পুরি চাই করিয়া ডাকিয়া যাইত। আমি একখানি ধপধপে চাদর পাতিয়া নিজের হাতে বিছানা করিয়া শয়ন করিতাম। একখানি অনাবৃত বাহু কোমল বিছানার উপর যেন অনাদরে মেলিয়া দিয়া ভাবিতাম, এই হাতখানি এমনই ভঙ্গিতে কে যেন দেখিতে পাইল। কে যেন 2খানি হাত দিয়া তুলিয়া লইল। কে যেন ইহার আরক্ত করতলের উপর একটি চুম্বন রাখিয়া দিয়া আবার ধীরে ধীরে ফিরিয়া যাইতেছে। মনে করো, এইখানেই গল্পটা যদি শেষ হয় তাহা হইলে কেমন হয়? আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরো কারি ভালো বাসিও, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো,
আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। আমি বলিলাম, মন্দ হয় না, একটু অসম্পূর্ণ থাকে বটে, কিন্তু সেইটুকু আপন মনে পূরণ করিয়া লইতে বাকি রাতটুকু বেশ কাটিয়া যায়। কিন্তু তাহা হইলে গল্পটা যে বড় গম্ভীর হইয়া পড়ে। ইহার উপহাসটুকু থাকে কোথায়? ইহার ভিতরকার কঙ্কালটা তাহার সমস্ত দাঁত কটি মিলিয়া দেখা দেয় কই। তারপরে শোনো, একটুখানি বসার হইতেই আমাদের বাড়ির একতলায় ডাক্তার তাহার ডাক্তারখানা খুলিলেন। তখন আমি তাহাকে মাঝে মাঝে হাসিতে হাসিতে ঔষধের কথা, বিষের কথা, কি করিলে মানুষ সহজে মরে, এই সকল কথা জিজ্ঞাসা করিতাম। ডাক্তারের কথায় ডাক্তারের মুখ ফুলিয়া যাইত। শুনিয়া শুনিয়া মৃত্যু যেন পরিচিত ঘরের লোকের মতো হইয়া গেল। ভালোবাসা এবং মরণ কেবল এই দুটোকেই পৃথিবীময় দেখিলাম। আমার গল্প প্রায় শেষ হইয়া আসিয়াছে, আর বড় বাকি নাই। আমি মৃদু স্বরে বলিলাম, রাত্রিও প্রায় শেষ হইয়া আসিল। কিছুদিন হইতে দেখিলাম ডাক্তারবাবু বড় অন্যমনস্ক এবং আমার কাছে যেন ভারী অপ্রতিভ। একদিন দেখিলাম তিনি কিছু বেশি রকম সাজসজ্জা করিয়া দাদার কাছে তাহার জুড়ি লইয়া রাত্রে কোথায় যাইবেন। আমি আর থাকিতে পারিলাম না। দাদার কাছে গিয়া নানা কথার পর জিজ্ঞাসা করিলাম, হ্যাঁ দাদা, ডাক্তারবাবু আজ জুড়ি লইয়া কোথায় যাইতেছেন? সংক্ষেপে দাদা বলিলেন, মরিতে। আমি বলিলাম, না, সত্য করিয়া বলো না। তিনি পূর্বাপেক্ষা কিঞ্চিত খোলসা করিয়া বলিলেন, বিবাহ করিতে। আমি বলিলাম, সত্য নাকি? বলিয়া অনেক হাসিতে লাগিলাম। অল্পে অল্পে শুনিলাম এই বিবাহে ডাক্তার 12,000 টাকা পাইবেন। কিন্তু আমার কাছে এ সংবাদ গোপন করিয়া আমাকে অপমান করিবা তাৎপর্য কি? আমি কি তাহার পায়ে ধরিয়া বলিয়াছিলাম যে এমন কাজ করিলে আমি বুক ফাটিয়া মরিব? পুরুষদের বিশ্বাস করিবার জো নাই। পৃথিবীতে আমি একটি মাত্র পুরুষ দেখিয়াছি এবং এক মুহূর্তে সমস্ত জ্ঞান লাভ করিয়াছি। ডাক্তার রোগী দেখিয়া সন্ধ্যার পূর্বে ঘরে আসিলে আমি প্রচুর পরিমাণে হাসিতে হাসিতে বলিলাম, কি ডাক্তার মহাশয়, আজ নাকি আপনার বিবাহ? আমার প্রফুল্লতা দেখিয়া ডাক্তার যে কেবল অপ্রতিভ হইলেন তাহা নহে, ভারী বিমর্ষ হইয়া গেলেন। জিজ্ঞাসা করিলাম, বাজনা বাদ্য কিছু নাই যে? শুনিয়া তিনি ঈষৎ একটু নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, বিবাহ ব্যাপারটা কি এতই আনন্দের? শুনিয়া আমি হাসিয়া অস্থির হইয়া গেলাম। এমন কথাও তো কখনো শুনি নাই। আমি বলিলাম, সে হইবে না, বাজনা চাই, আলো চাই। দাদাকে এমনই ব্যস্ত করিয়া তুলিলাম যে দাদা তখনই রীতিমতো উৎসবের আয়োজন প্রবৃত্ত হইলেন। আমি কেবলই গল্প করিতে লাগিলাম। বধূ ঘরে আসিলে কি হইবে, কি করিব জিজ্ঞাসা করিলাম, আচ্ছা ডাক্তার মশাই,
তখনও কি আপনি রোগীর নাড়ি টিপিয়া বেড়াইবেন? যদিও মানুষের, বিশেষত পুরুষের মনটা দৃষ্টিগোচর নয়, তবু আমি শপথ করিয়া বলিতে পারি, কথাগুলি ডাক্তারের বুকে শেলের মতো বাজিতেছিল। অনেক রাত্রে লগ্ন। সন্ধ্যাবেলায় ডাক্তার ছাতের উপর উঠিয়া দাদার সহিত 2-1 পাত্র মদ খাইতেছিলেন। দুইজনেরই এই অভ্যাসটুকু ছিল। ক্রমে আকাশে চাঁদ উঠিল। আমি হাসিতে হাসিতে আসিয়া বলিলাম, ডাক্তার মশাই, ভুলিয়া গেলেন নাকি? যাত্রার যে সময় হইয়াছে। এইখানে একটা সামান্য কথা বলা আবশ্যক। ইতিমধ্যে আমি গোপনে ডাক্তারখানায় গিয়া খানিকটা গুঁড়া সংগ্রহ করিয়া আনিয়াছিলাম, এবং সেই গুঁড়ার কিয়দংশ সুবিধা মতো অলক্ষিতে ডাক্তারের গ্লাসে মিশাইয়া দিয়েছিলাম। কোন গুঁড়া খাইলে মানুষ মরে ডাক্তারের কাছে শিখিয়াছিলাম। ডাক্তার এক চুমুকে গ্লাসটি শেষ করিয়া কিঞ্চিত আর্দ্র গদগদ কণ্ঠে আমার মুখের দিকে মর্মান্তিক দৃষ্টিপাত করিয়া বলিলেন, তবে চলিলাম। বাঁশি বাজিতে লাগিল। আমি একটি বেনারসি শাড়ি পরিলাম। যতগুলি গহনা সিন্ধুকে তোলা ছিল সবগুলি বাহির করিয়া পরিলাম। সিঁথিতে বড় করিয়া সিঁদুর পরিলাম। আমার সেই বকুল তলায় বিছানা পাতিলাম। বড় সুন্দর রাত্রি। ফুটফুটে জ্যোৎস্না সুপ্ত জগতের ক্লান্তি হরণ করিয়া দক্ষিণে বাতাস বহিতেছে। জুঁই আর বেল ফুলের গন্ধে সমস্ত বাগান আমোদ করিয়াছে। বাঁশির শব্দ যখন ক্রমে দূরে চলিয়া গেল, জ্যোৎস্না যখন অন্ধকার হইয়া আসিতে লাগিল, এই তরু পল্লব এবং আকাশ এবং আজন্মকালের ঘর দুয়ার লইয়া পৃথিবী যখন আমার চারিদিক হইতে মায়ার মতো মিলাইয়া যাইত, তখন আমি নেত্র নিমিলন করিয়া হাসিলাম। ইচ্ছা ছিল যখন লোকে আসিয়া আমাকে দেখিবে, তখন এই হাসিটুকু যেন রোগীর নেশার মতো আমার ঠোঁটে লাগিয়া থাকে। ইচ্ছা ছিল যখন আমার অনন্ত রাত্রির বাসর ঘরে ধীরে ধীরে প্রবেশ করিব, তখন এই হাসিটুকু এখান হইতেই মুখে করিয়া লইয়া যাইব। কোথায় বাসর ঘর? আমার সে বিবাহের বেশ কোথায়? নিজের ভিতর হইতে একটা খটখট শব্দে জাগিয়া দেখিলাম, আমাকে লইয়া 3টি বালক অস্থিবিদ্যা শিখিতেছে। বুকের যেখানে সুখ দুঃখ ধুক ধুক করিত এবং যৌবনের পাপড়ি প্রতিদিন একটি একটি করিয়া প্রস্ফুটিত হইত, সেইখানে বেত্র নির্দেশ করিয়া কোন অস্থিরকে নাম মাস্টার শিখাইতেছে। আর সেই যে অন্তিম হাসিটুকু ওষ্ঠের কাছে ফুটাইয়া তুলিয়াছিলাম, তাহার কোনো চিহ্ন দেখিতে পাইয়াছিলে কি? গল্পটা কেমন লাগিল? সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। আমি বলিলাম, গল্পটি বেশ প্রফুল্লকর। এমন সময় প্রথম কাক ডাকিল। জিজ্ঞাসা করিলাম, এখনো আছো কি? কোনো উত্তর পাইলাম না। ঘরের মধ্যে ভোরের আলো প্রবেশ করিল।
সব গল্পের শেষ কিন্তু সমাপ্ত হয় না। জীবনের ওপারেও অদেখা অধ্যায়গুলো অন্ধকারে লিখে যায় নিজেদের অপ্রাপ্তির ইতিহাস। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সে চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সে চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়। আয় আর একটিবার আয় রে সখা প্রাণের মাঝে, আয় মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। আর মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। সেও একসময় বেঁচে ছিল। আজ শুধু তার নীরব হাড়ে লুকিয়ে আছে স্মৃতির পাতায় মোড়ানো হারানো কিছু কাহিনী। হয়তো কিছু অতীত কখনো মুছে ফেলা যায় না, বোধ করি কিছু স্মৃতি কখনো মরে যায় না। সময়ের ধুলোর নিচে চাপা পড়ে তারা চোখের আড়াল হলেও হৃদয়ের ভেতরে বেঁচে থাকে, রহস্যে ঘেরা অবসন্নময় নিশীথে নিভৃত চিরনিদ্রার ছায়া হয়ে। অসংখ্য ধন্যবাদ রনিতা আর পঙ্কজকে। কারণ এটাই, আমাদের পুরো গল্পটা যেটা আমরা এতক্ষণ করলাম, গল্প গান এসবের আবহে যা তৈরি করেছিলাম, সেটাকে খুব ভালোভাবে তার জবনিকা পতন করেছে ওরা দুজনেই। খুব ভালো কাব্যিক আবহাওয়া, বাতাবরণ যাই বলুন না কেন, সেটা বজায় রাখার জন্য দুজনের মন্তব্যটা দুজনে খুব ভালোভাবে ব্যক্ত করেছে। বলো রনিতা। আচ্ছা পঙ্কজ, এতক্ষণ তুমি এই গল্পটা শুনলে এবং নিজেও গল্পের একটা অংশে অভিনয়ও করলে, তো তুমি এই কঙ্কাল বা এই মেয়েটির সম্বন্ধে কি বুঝলে বলো তো? সোজা কথা, আমি তো আমার উত্তর দিয়েই দিয়েছি। সেও এক সময় বেঁচে ছিল। আজ শুধু তার নীরব হাড়ে লুকিয়ে আছে স্মৃতির পাতায় লুকানো হাজারো কাহিনী। পারফেক্ট। আচ্ছা, আমি রনিতাকে একবার বলবো। রনিতা, আমাদের এখানে যারা ছিল, তোমাকে আর পঙ্কজকে আর আমাকে, সবাইকে তো চেনে আমাদের শ্রোতারা, দর্শকরা, বাকিদের একটুখানি তুমি পরিচয় করিয়ে দাও। তো এতক্ষণ আপনারা শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কঙ্কাল গল্পটি। এবার
আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই আজকের কলাকুশলীদের। আজকে কনক চাপার চরিত্রে অভিনয় করেছেন চিদানন্দাদি। নমস্কার। কথক হিসেবে আমরা পেয়েছি সুদীপ দাকে। ডাক্তারের চরিত্রে অভিনয় করেছে পঙ্কজ। নমস্কার। খেলনাওয়ালা ও কঙ্কালের দাদার চরিত্রে অভিনয় করেছে সৌম্যদা। এবং আজকে আবৃত্তি শিল্পী হিসেবে আমরা পেয়েছিলাম নবনীতাদি। নমস্কার। এবং সঙ্গীত শিল্পী হিসেবে ছিলেন সর্বাণী মহাশয়া ও চিদানন্দাদি। আর যেটা নিঃসন্দেহে দুজনে খুব ভালো করে করেছে, আর সব থেকে বড় কথা বলতে চাইছি যে নবনীতা দি খুব ভালো করে আবৃত্তিটা করেছে। মানে জীবনটাকে সত্যি দেখতে পেয়েছি। আমার থেকে যদি কেউ জানতে চায়, আমি জীবনটাকে দেখতে পেয়েছি। আর সৌম্য জাস্ট রিসেন্ট আমাদের খুব খুব নতুন যাকে বলা যায় আমাদের সঙ্গে শুরু করেছে নিজের যাত্রা, কিন্তু সেই ক্ষেত্রেও ওর দুটোতে যে নিজের অবদানটা রেখেছে সেটা খুবই প্রশংসনীয়। আর বাকি তো চিদানন্দাকে নিয়ে বা পঙ্কজকে নিয়ে বলার কিছু নেই। পুরো ব্যাপারটা সঞ্চালনা ওরা দুজনে মিলেই করেছে, অ্যান্ড সেটা সত্যি কমেন্ডেবল। দুজনে খুব ভালো করেছো। সত্যি কথাই, আমাদের আজকের এই অনুষ্ঠানটা ভীষণ ভাবে ভালো লেগেছে। আমি জানি আপনাদেরও হয়তো ভালো লাগবে। আজকে প্রত্যেকজন কলাকুশলী খুব সুন্দর অভিনয় করেছে এবং সঙ্গীত শিল্পী হিসেবে আমরা সর্বাণী মহাশয়াকেও পেয়েছিলাম এবং আবৃত্তি শিল্পী নবনীতাদিকেও পেয়েছিলাম। ওনারা সত্যি নিজেদের প্রতিভায় আমাদের এই অনুষ্ঠানকে আলোয় আলোকিত করে তুলেছেন। তো এবার আমি সমস্ত এই শিল্পীদের কাছে জিজ্ঞেস করতে চাইবো, এই গল্পটিতে কাজ করে তাদের নিজস্ব অভিজ্ঞতা কি। তো শুরু করা যাক নবনীতাদিকে দিয়ে। নবনীতাদি, তোমার কি অভিজ্ঞতা হলো এই কাজ করে? সত্যি কথা বলতে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো কাজ করতে আমার মনে হয় প্রত্যেকটা শিল্পীরই খুব নিজেকে ভাগ্যবান বা ভাগ্যবতী বলে মনে হয়। আর এই আবৃত্তিটি আমার জন্য প্রথমবার, মানে আমি আমার জীবনে প্রথমবার করলাম। প্রথমে বেশ কিছুবার ভেবেছি কিভাবে করব, কিভাবে ইমোশন দেব, প্রত্যেকটা লাইনের অর্থ বুঝতে বেশ কিছুটা সময় লেগেছে, কিন্তু শেষ পর্যন্ত আমি আমার মতো করে চেষ্টা করেছি। আমি অনেক বড় বড় শিল্পীদের তাদের আবৃত্তি শুনেওছি, কিন্তু আমি জানি আমি তাদের সামান্যটুকুও যেতে পারবো না, কিন্তু আমি আমার মতো করে আমার সবটুকু দিয়ে চেষ্টা করেছি। আর আমি আমার সমস্ত টিমের সাথে কাজ করে আমার ভীষণ ভালো, আমি নর্মালি আমি কাজ করি, আর এই কাজটি করে আরো বেশ ভালো লেগেছে। আমি আশা করব এরকম আমাদের আরো আরো কাজ হবে, আর সেখানে আমি অবশ্যই সুযোগ পাবো। বুঝলাম, নবনীতাদি নিজের 100% চেষ্টা করছে। আমি এই কারণে হাত তুলছি, নবনীতা দি যেটা বলেছে অবশ্যই নবনীতা দি প্রথমবার করেছে, কিন্তু প্রথমবারের কাজেও যে মানুষ এত ভালো করে এফার্ট দিয়ে ব্যাপারটাকে ঠিকঠাক করতে পারে। থ্যাংক ইউ। ঠিক আছে, তা এরপর এগোই। তো নবনীতাদির কাজ সত্যি আমাদেরও খুব ভালো লেগেছে। নবনীতাদি নিজের সবটুকু দিয়ে একদম উজাড় করে চেষ্টা করেছেন, কিন্তু বাকি শিল্পীদের কথা ভুললেও তো চলবে না। তো আজকে আমাদের আরেকজন নবাগতা সঙ্গীত শিল্পীকে আমরা পেয়েছিলাম। তো আমি সর্বাণী মহাশয়কে কিছু বলতে অনুরোধ করব। বিশেষ কিছু কারণের জন্য আমরা সর্বাণী মহাশয়ের সাথে এই মুহূর্তে যোগাযোগ করতে পারছি না, তাই ওনার নিজের মুখে ওনার অভিজ্ঞতা, তাই আমি অন্য কলাকুশলীদেরকে জিজ্ঞেস করব যে ওনার গান কেমন লেগেছে। আমার দিক থেকে যদি বলা হয়, আমি একটু বলে নিই, আমার দিক থেকে যদি বলা হয় তাহলে এটাই বলবো, ওনার গান আমি সত্যি কথা বলতে আন্দাজ করিনি যে কীরকম কী হতে চলেছে, বাট কিছু দিনের যে আমরা মহড়া চালিয়েছিলাম সেই মহড়ায় যা শুনেছিলাম আমি শক ছিলাম।
অ্যান্ড বাকি চিদানন্দাকে তুমি যখন বলতে বললে আমি বুঝতে পারছি চিদানন্দা ওনার কন্যা, অবভিয়াসলি ও আরো ভালো করে ব্যাপারটা এক্সপ্লেন করতে পারবে। চিদানন্দাদি, তুমি কিছু বল। আচ্ছা, প্রথমে তো সর্বাণী মল্লিক, আমার মা, তিনি আজকের গায়িকা ছিলেন, তার সঙ্গে আমিও ওই আর কি টুকটাক যোগ দিয়েছিলাম। কিন্তু নিজের মায়ের সঙ্গে নিজের মায়ের জন্য আর কি বলবো, প্রশংসা করব, কারণ আমি ছোট থেকে মায়ের গান শুনেই বড় হয়েছি। আর আমার যেটুকু হাতে খড়ি গান সম্পর্কে এবং যেটুকু গান সম্পর্কে অভিজ্ঞতা, সেটা আমার মায়ের হাত ধরেই। আর আমার মা একজন ক্লাসিক্যাল সিঙ্গার, তো মা সবসময় রবীন্দ্রসঙ্গীতকে একটু অন্য জায়গায় রাখতেন, তো আজকে সেটাই করেছেন। আর আলাদা করে আমার কিছু বলার নেই, এটুকুই। এ বিষয়ে পঙ্কজের কিছু মতামত? আমার যদি মতামত জানতেই চাও তোমরা সকলে, আমি বলবো আমি তো পুরো আচম্বিত টাইপের, মানে আমি দেখো সত্যি কথা বলতে আমি কয়টা যে এর আগে যে ক্লাসগুলো হয়েছে আমি তো সব কটাতে জয়েন্ট থাকতে পারিনি, তো আমি ওনার অভ্যাস করার টাইমে আমি ছিলামও না, তো সেই কারণে আমি শুনতেও পাইনি খুব একটা। তো আজকে যখন শুনলাম আমি সিরিয়াসলি শকড যে এইভাবে আমি পুরো ডুবে গেছি গানের মধ্যে। আমি স্টোরি পড়তে পড়তে শুনতে শুনতে আমি পুরোপুরি গানের মধ্যে ডুবে গেছি। আর যেটা লাস্টের গান যেটা ছিল আর কি, বাবা মায়ের থেকে পাওয়া যে আশীর্বাদ দান যেগুলোই বলো না কেন, সেটা আমি আজকে চিদানন্দাদির মধ্যে, চিদানন্দাদির মায়ের মানে একসঙ্গে যে কেমিস্ট্রিটা, উফ, জাস্ট অসাধারণ। গা তো মানে সিরিয়াসলি এখনো কাঁটা দিয়ে উঠছে। একসাথে দুজনে কিভাবে এক নিঃশ্বাসে এক প্রশ্বাসে, মানে এইভাবে আমি বিশাল মজা পেয়েছি, বিশাল। কি আর বলবো। থ্যাংক ইউ। তোমার কিছু বলার আছে? মোদা, তোমার এ বিষয়ে কিছু বলার আছে? আমিও তো বলতে গেলে প্রথম শুনলাম, এবারে শুনেছি, আমার খুব ভালো লাগে গেছিলাম। থ্যাংক তো ইউ। এবারে আমরা আমাদের কলা কুশলীদের নিজেদের অভিজ্ঞতা সম্পর্কে কিছু জানবো। সুদীপ দা, আজকের এই কাজটা করে তোমার কেমন লেগেছে বা কি কি অভিজ্ঞতা করেছো তুমি? দেখো, যদি নাম্বারিং অনুযায়ী বলতে চাও তাহলে সবার লাস্টে আমাকে দিলেই ভালো হতো হয়তো, তার কারণ এখানে সবাই বলছে, আমি লাস্টে বললেই ভালো হতো, আমি নিজে কতক ছিলাম। অ্যান্ড সত্যি কথা বলতে চিদানন্দার সাথে মানে আমি যে ব্যাপারটা ফিল করছিলাম, যদি ও সত্যি কঙ্কাল হয়, আমি সত্যি ডাক্তার হই, আমি ডাক্তার হয়ে হ্যাপি। সত্যি কথা বলতে যেটা ডাক্তার ফিল করেছে, ওটা যদি কঙ্কালটা যদি এখন চিদানন্দা হয়, আমি হ্যাপি ডাক্তার হয়ে। আর সত্যি কথা বলতে রবীন্দ্রনাথের তো সত্যি মজা হয়, মানে লেখক শুধুমাত্র একটা আবেগ নয়, অনেক কটা আবেগ দিয়ে তৈরি করেছে। এখানে যেরকম একটুখানি হাসি ছিল, লাস্টে একটুখানি কষ্টও ছিল বটে। আর সত্যি কথা বলতে যে পয়েন্টটা পঙ্কজ বলল, শেষের গানটা, সত্যি কথা বলতে শেষের গানটা যেন পুরো জয়ের মতো ছিল। পুরো শোটা যেটা এতক্ষণ হলো সেটার ভিক্টরি এই গানটা। থ্যাংক ইউ। পঙ্কজ, তুমি নিজের অভিজ্ঞতা সম্পর্কে কিছু বল। আমি যদি আমার অভিজ্ঞতা দিয়ে বলতে চাই তাহলে আমি বলবো সুদীপ দাকে, সুদীপ দা তোমার জায়গাটা আমি চুরি করেছি। আমি মজা পেয়েছি ডাক্তার হয়ে, আমি এইটুকুই বলবো। আমি কথকেরও অ্যাঙ্কারেরও জায়গা পেয়েছি আর ডাক্তারেরও জায়গা পেয়েছি। অ্যাঙ্কারে যখন আমি রনিতার সাথে কাজ করছিলাম, আমি সিরিয়াসলি বলতে গেলে আমি ঠিক তালমিল বসিয়েই কাজটা করতে পেরেছি। হয়তো এটা অন্য কারোর সাথে আমি করতে পারতাম না, তো থ্যাংক ইউ রনিতাকে। আর
চিরানন্দাদি, আমি তোমার ডাক্তার। হ্যাঁ, ডাক্তারই হয়ে থাক। হ্যাঁ, সৌম্যদা আমাদের নবাগত একজন শিল্পী আমাদের ডিপ ভয়েস ইউটিউব চ্যানেলে। তো সত্যি কথা বলতে সৌম্যদা বেশ কিছুদিন আগে জয়েন করলেও খুব বেশি মানে ওনার এক্সপিরিয়েন্স ছিল না। উনি একদমই নবাগত ভয়েস ওভারের ক্ষেত্রে। তো ওনাকে ওনার প্রথম কাজ এটা, তো সেই কাজ অনুযায়ী খুবই ভালো লেগেছে ওনার ভয়েস, ওনার কাজ। তো সৌম্যদা, তোমার নিজের অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলো। আমি তো আগে কোনোদিন এরকম কাজ করিনি, তো এটা করে আমার খুবই ভালো লাগলো এই কাজটা করে। আর এই যে রবীন্দ্রনাথের কঙ্কাল গল্পটা একদম মানে শেষের দিকে মানে একদম ডিপলি আমি চিন্তার মধ্যে ডুবে গিয়েছিলাম যে কিরকম ভাবে মানে মেয়েটা আর কি মারা গেল। আর তাছাড়া যতই ছোট হোক যে মানে আমার, কিন্তু কাজটা করে খুব ভালো লেগেছে। আর গল্পটা সত্যি অসাধারণ ছিল। এই গল্পটার মতো মানে সত্যি অনেক কি ছিল গল্পটার মধ্যে, কষ্ট ছিল কিন্তু শেষের দিকে। এবারে আমরা আজকের এই অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দু কঙ্কাল চরিত্রে যিনি অভিনয় করেছেন সেই চিদানন্দাদিকে জিজ্ঞেস করবো যে তার অভিজ্ঞতা কেমন। আচ্ছা, প্রথমেই আমি নবনীতাদির কথাটাকেই আমি কোট করে বলছি যে রবীন্দ্রনাথের গল্পকে ছোঁয়া, ঠাকুরের গল্পকে ছোঁয়ার ধৃষ্টতা করাটাই অন্য ব্যাপার। মানে এই সাহসটাই জোগাতে অনেক সময় লাগে। আর এই প্রথমবারে মানে আমরা এই তো প্রথমবার নয় যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর করছি, কিন্তু এরকম সবার সামনে এসে এইরকম ভাবে অল্প সময়ের মধ্যে আমরা কঙ্কাল গল্পটা উপস্থাপনা করতে পেরে মানে এটা একটা অবাক করার মতো বিষয়। আর এখান থেকে যেটা আমার প্রধানত মনে হয়েছে যে কঙ্কাল চরিত্রটা, তার চরিত্রটা আসলে কিরকম, ভালো না খারাপ। অনেকেই বলবেন ভালো, অনেকেই বলবেন খারাপ, কিন্তু আসলে এটা একটা ধূসর চরিত্র। তাই এই চরিত্রটা কিন্তু খুব একটা সহজ ছিল না করবার জন্য। আর আমার মানে আমি যতটুকু করেছি সুদীপের গাইডেন্সে করেছি, যেরকম আমাকে ও শিখিয়েছে আমি ততটুকু চেষ্টা করেছি। এবার জানি না কতটা কি হয়েছে, বাকিটা আপনারা বলবেন দর্শকরা। আর আশা করব ভবিষ্যতে এরকম আরো অনেক চরিত্র করার যাতে সুযোগ পাই। ধন্যবাদ। সত্যি তাই, এখানে যতগুলো চরিত্রে অভিনয় হয়েছে, সঞ্চালনা হয়েছে, পুরোটাই পরিচালনা করেছেন সুদীপ চক্রবর্তী। সত্যি কথা, সুদীপটাকে অনেক ধন্যবাদ এরকম কিছু ভাবার জন্য, আর এরকম ভাবে আমাদেরকে নিজের মতো করে শিখিয়ে এত সুন্দর একটা অনুষ্ঠান তৈরি করার জন্য। এখানে একটা লাইন অ্যাড করি। 5 বছর প্রথম একাই ছিলাম, একাই থাম্বনেলের নাম যেত সুদীপ চক্রবর্তী। কিছু সময় পর যখন থেকে সবাই আসা শুরু করে, এখানে সবাই নেই, প্রথম থেকে যারা থাকার তারা সবাই এখানে নেই, আমরা কজনই আছি। হয়তো তারা দেখতে পাবে ভিডিওটা, হয়তো তখন কিছু কমেন্ট করলেও করতে পারে, কিন্তু যখন সবাই আস্তে আস্তে শুরু করলো আসাটা, 1 জন করে 2 জন করে, প্রথম আমারও প্রবলেম হতো না বলবো না, নিজে যেটা করছি সেটা অন্যকে বোঝানো, সেই আউটপুটটা সেখান থেকে পাওয়া প্রবলেম হতো। বাট আজকে যেটা হলো, আমি সত্যি কথা বলতে এখানে আমি কতটা দিয়েছি আমি জানি না, আমি চেষ্টা করেছি দেওয়ার। আর সব থেকে বড় কথা, আমায় কমই দিতে হয়েছে। এখানে শুরু করলে চিদানন্দা, রনিতা, নবনীতাদি, পঙ্কজ, সৌম্য, ইভেন এরা সবাই নিজের তাগিদে করেছে।
যেটা আমার কাছে সত্যি কথা বলতে অনেকটা। এখন আমি বুঝতে পারি, আগে সুদীপ চক্রবর্তী ছিল, একা ছিল, এখন ডিপ ভয়েস আছে, অ্যান্ড ডিপ ভয়েসের একটা টিম আছে। আর আমার স্ট্রেংথ আমার টিম। এই কদিন ধরে প্রায় রাত 3টে-4টে পর্যন্ত কাজ করা হয়েছে, 12টা-1টা পর্যন্ত নবনীতাদি, পঙ্কজ, সৌম, তারপরেও 3টে-4টে অবধি আমার সাথে বসে আলোচনা করা চিদানন্দ, রনিতা। তো এগুলো আমার মনে হয় না যে যদি কেউ শুধুমাত্র এটাকে কাজ ভেবে শেখানো হচ্ছে, এটা ভেবে করতো, তাহলে কারোর পক্ষে সম্ভব হতো। আর তার জন্য ধন্যবাদ সকলকে। এবং সবশেষে আমি নিজে থেকে একটা কিছু বলতে চাই। এই পুরো অনুষ্ঠানে অভিনয় করে বা সঙ্গীত শিল্পী বা আবৃত্তি শিল্পী হিসেবে প্রত্যেকেই নিজের নিজের জায়গায় নিজেদের বেস্টটা দেওয়ার চেষ্টা করছে এবং দিয়েছেন। সত্যি কথা বলতে এই পুরো অনুষ্ঠানটাকে সঞ্চালনা করাটা বা পরিচালনা করাটা, সেটা আমার কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল, কারণ এর আগে আমি এই ধরনের কিছু করি। তো অবশ্যই আমি পঙ্কজকে আমার পাশে পেয়েছি, পঙ্কজ অনেকটা চেষ্টা করেছে, অনেকটা আমাকে সাপোর্ট করেছে, এবং তার জন্য আমি খুবই 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 কৃতজ্ঞ পঙ্কজের কাছে। তো পুরো সঞ্চালনা করাটার পেছনেও কিন্তু সুদীপদারই হাত ছিল, কিভাবে কি করব, কিভাবে বলবো, সমস্ত কিছুতে। তো তার জন্য সুদীপদাকেও ধন্যবাদ। এবং এইটা যে আমি করতে পেরেছি তার জন্য প্রথমত হচ্ছে দর্শকদের ধন্যবাদ, যে তারা এই কাজটা আমাকে করার সাহস দিয়েছেন এতদিনের কাজগুলোর পরে। এবং এখানের পুরো টিমকে ধন্যবাদ, যে তারা আমাকে ভরসা করে এই জায়গাটা দিয়েছেন, কারণ তারা ছাড়া এই জায়গাটা আমি নিজেকে ভাবতে পারতাম না। আর দর্শকদের এটুকুই বলতে চাইবো যে ভালো লাগলে অবশ্যই জানাবেন। আপনাদের একটা মন্তব্য বা কমেন্ট, যেটাই আপনি বলুন না কেন, ধরুন না কেন, বা লাইক, সেইগুলো কিন্তু আমাদের অনুপ্রেরণা যোগায়। আমরা আরও চেষ্টা করব আপনাকে নতুন নতুন আবেগে ভরা গল্প উপহার দেওয়ার। তো সব শেষে আজকের অনুষ্ঠান আমরা শেষ করতে চলেছি এবার। আজকের অনুষ্ঠান এবং আমাদের কাজগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজে লাইক, শেয়ার, ফলো, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আবারও ফিরে আসবো নতুন কোনো কাজে, নতুন কোনো দিনে, নতুন কোনো সময়। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ আনতে টিপ ভয়েস টিম।